ক্লিকের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে। পরিচালনায় সৌভিক সাহা। শুরু হচ্ছে হীরা মানিক জলে, সপ্তম পর্ব। ষষ্ঠ পর্বে শুনেছেন, একদিন জঙ্গলের মধ্যে বিরাট কালো রঙের পাথরের মূর্তি দেখতে পেল সুশীলদের দল। মূর্তির মাথা অক্ষত না থাকলেও হাত পা দেখে সুশীলের মনে হল সেটি শিব মূর্তি। দেশ থেকে এত দূরে ভারতীয় সংস্কৃতির নিদর্শন দেখে সুশীল আর সনদ খুশি হয়ে উঠল। একদিন সন্ধ্যের কিছু আগে জঙ্গলের মধ্যে সুশীল খুঁজে পেল এক প্রাচীন নগরীর পাঁচিল, আর পাঁচিলকে ঘিরে রয়েছে পরিখা। পরদিন পরিখা পার হতে গিয়ে ইয়ার হোসেনের এক অনুচরকে কুমিরে নিয়ে গেল। এরপর পরিখা পার হওয়ার পরিকল্পনা ছেড়ে নগরীর সিংহদ্বার খুঁজে বের করার সিদ্ধান্ত নেওয়া হল। দুদলে ভাগ হয়ে চলতে চলতে পরদিন ওরা সিংহদ্বারের সামনে এসে পৌঁছল। বাইরের মতো নগরের ভেতরেও গভীর জঙ্গল। জামাতুল্লাহ একদিন বনের মধ্যে আবিষ্কার করল পাথরের প্রাচীন থাম। থামের সামনে পড়ে থাকা পাথর সরাতেই নিচে দেখা গেল সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গের ভেতরে চলতে চলতে এক জায়গায় এসে দেখা গেল সামনে পাথর দিয়ে রাস্তা বন্ধ, আর মাথার ওপরকার পাথরে সেই পদ্মরাগ মুনির নকশা আঁকা। পরদিন সুশীল একা গিয়ে সেই নকশা দেখতে দেখতে তার পাশে একটা ছোট গর্তে আঙুল দিয়ে চাপ দিতেই সামনের পাথরের দেওয়াল আরব্য উপন্যাসের আলীবাবার গুহার মতো খুলে গেল। একের পর এক সিঁড়ি সুড়ঙ্গের ভেতরে নেমে গেছে। এরপর শুনুন সপ্তম পর্ব। না, আর মনে হয় যাওয়া উচিত হবে না। কতদূর সিঁড়ি নেমেছে কে জানে, এই ভীষণ অন্ধকূপের মধ্যে কে জানে। কিন্তু কৌতূহল সংবরণ করা ওর পক্ষে কঠিন হয়ে পড়ল। আরো অনেকখানি নিচে নেমে গিয়ে দেখল সিঁড়ি এক জায়গায় হঠাৎ শেষ হয়ে গিয়েছে। টর্চ জেলে নিচের দিকে ঘুরিয়ে দেখল কোনো দিকে কিছুই নেই। পাথরে বাঁধানো চাতাল বা মেঝের মতো তলাটা সব শেষ। ইংরেজিতে যাকে বলে ডেড এন্ড, ও সেখানে পৌঁছে গেছে। সুশীল হতভম্ব হয়ে গেল। যারা এই সিঁড়ি গেঁথেছিল তারা কি জন্য এত সতর্কতার সঙ্গে এত কষ্ট করে এই সিঁড়ি গেঁথেছিল? যদি সেই সিঁড়ি কোথাও পৌঁছেই না দেয়? চাতালের দৈর্ঘ্য হাত তিনেক, প্রস্থ হাত আড়াই। খুব একখানা বড় পাথর দিয়ে যেন সমস্ত মেঝে বা চাতালটা বাঁধানো। তন্ন তন্ন করে খুঁজেও চাতালের কোথাও কিছু পাওয়া গেল না। সুশীল বাধ্য হয়ে উঠে এলো। ফিরে এসে জামাতুল্লাহ আর সনদকে সব বলল। ওরা পরদিন লুকিয়ে তিনজন সেখানে গেল। সিঁড়ি দিয়ে নামল। সামনে সেই চাতাল এবং সিঁড়ির শেষ। জামাতুল্লাহ বলল, এ কি তামাশা আছে বাবুজি, আমি তো বেকুব বনে গেলাম। তিনজনে মিলে নানাভাবে পাথরটা দেখল। এখানে টিপল, ওখানে চাপ দিল, কিন্তু সেই পাথর যেন হিমালয় পর্বতের মতোই অনড়। কোথাও কোনো চিহ্ন নেই পাথরের গায়ে। মিনিট 20 কেটে গেল। 20 মিনিটের মতো লম্বা সময় সেই অন্ধকার ভূগর্ভে কাটানো বিপজ্জনকও বটে, অস্বস্তিকরও বটে। সুশীল বলল, এই সবাই ওঠো না, আর নয় এখানে, চলো ওপরে যাই। হঠাৎ জামাতুল্লাহ বলে উঠল, বাবুজি, একটা কথা আমার মনে এসেছে। সুশীল আর সনদ প্রায় একসঙ্গেই বলে উঠল, কি কথা? আরে বলেই ফেলো না। বলছি, গাঁইতি দিয়ে এই পাথরটা খুঁড়ে তুলে দেখলে হয় না? কি বলেন আপনি? তখন ওরাও জামাতুল্লাহর কথাটা ভেবে দেখল। যা কথা সেই কাজ। জামাতুল্লাহ লুকিয়ে তাঁবু থেকে গাঁইতি নিয়ে এল। পাথর খুঁড়ে শাবলের চার দিয়ে তুলে ফেলে যা দেখল
তাতে ওরা যেমন আশ্চর্য হলো তেমনি উত্তেজিত হয়ে উঠল। আবার সিঁড়ির ধাপ, কিন্তু 10 ধাপ নেমে গিয়ে সিঁড়ি বেঁকে গেল। আবার সামনে চৌরস পাথর দিয়ে সুড়ঙ্গ বোজানো। মাথার উপরকার পাথরে ওদের সেই চেনা চিহ্ন দেখতে পাওয়া গেল। বুড়ো আঙুল দিয়ে টিপে আবার সে পাথর ফাঁক হলো। আবার সিঁড়ি, কিন্তু কিছু দূর নেমে আবার পাথর বাঁধানো চাতাল। আবার সেই ডেড এন্ড, নির্দেশহীন শূন্য। অমানসিক পরিশ্রম। আবার পাথর তুলে ফেলা হলো, আবার সিঁড়ি। সুশীল বলল, যারা এই গোলক ধাঁধা করেছিল তারা খানিক দূর গিয়ে একবার একখানা পাথর সোজা করে পথ বুঝিয়েছে, আর ঠিক তার পরেরটা সিঁড়ির মতো পেতে বুঝিয়েছে। আচ্ছা, এটাই তার মানে এদের কৌশল। বেশ বোঝা যাচ্ছে। জামাতুল্লাহ ওদের সতর্ক করে দিল। বাবুজি, অনেকটা নিচে নেমে এসেছি। খারাপ গ্যাস থাকতে পারে, দম বন্ধ হয়ে মারা যেতে পারি সবাই। এ তাঁবুতেও আবার সন্দেহ করবে। চলুন বাবুজি, আজ ফিরি। তাঁবুতে ফেরার পথে জামাতুল্লাহ বলল, আচ্ছা বাবুজি, ভালো কথা, ইয়ার হোসেনকে যেন এর খবর দেবেন না। কেন? কি জানি কি আছে ওর মনে। যদি খাজানার সন্ধান পাওয়াই যায়, তবে ইয়ার হোসেন কি করবে বলা যায় না বাবু। ওর সঙ্গে লোক বেশি, আর প্রত্যেকে গুন্ডা আর বদমাস। মানুষ খুন করতে ওরা এতটুকু ভাববে না। ওদের কাছে মশা টিপে মারাও যা, মানুষ মারাও তাই। ইয়ার হোসেনের মন যথেষ্ট সন্দিগ্ধ। ওরা তাঁবুতে ফিরতে সে বলল, কোথায় ছিলে তোমরা? সুশীলের উত্তর, ওই ফটো নিচ্ছিলাম। ফটো নিয়ে কি হবে? যার জন্য এত কষ্ট করে এখানে আসা, তার সন্ধান করো। ইয়ার হোসেনের এক মালয় অনুচর সেদিন দুপুরে একটা পাথরের বৃষমূর্তি কুড়িয়ে পেল গভীর বনের মধ্যে। রাত্রে জ্যোৎস্না উঠল। সুশীল তাঁবু থেকে একটু দূরে একটা কাঠের গুঁড়ির ওপর গিয়ে বসল। তার ভাবতে ভালো লাগে এই সমুদ্রে ঘেরা দ্বীপের অতীত দিনের গৌরবময় কাহিনী। এই ভাবনার মধ্যে আধো অন্ধকারে কালো মতো কে একটা মানুষ বনের মধ্যে থেকে বের হয়ে সুশীলের দিকে ছুটে এলো। সুশীল চমকে উঠে একখানা পাথর ছুঁড়ে মারল। মানুষটা পড়েই জানোয়ারের মতো বিকট চিৎকার করে উঠল। তারপর আবার উঠে আবার ছুটল ওর দিকে। সুশীল ছুট দিল তাঁবুর দিকে। ওর চিৎকার শুনে তাঁবু থেকে সনদ বেরিয়ে এলো। ধাবমান জিনিসটাকে সে গুলি করল। সেটা মাটিতে লুটিয়ে পড়লে দেখা গেল একটা ওরাং ওটাং। জামাতুল্লাহ আর ইয়ার হোসেন দুজনেই বকুনি দিল সুশীলকে। এই বনে যেখানে সেখানে একা যাওয়া উচিত নয়। কত জানা অজানা বিপদ এখানে পদে পদে। পরদিন ছুতো করে সুশীল আর জামাতুল্লাহ আবার বেরিয়ে গেল বনের মধ্যে সেই গুহায়। এবার সনদকে সঙ্গে নিয়ে গেল না, কেননা সকলে গেলে সন্দেহ করবে ওরা। আবার সেই পরিশ্রম। আরও 2 ধাপ সিঁড়ি, আরও 2টো চাতাল ওরা ডিঙিয়ে গেল। দিন শেষ হয়ে গেল। সেদিন আর কাজ হলো না। কাজ শুরু হলো আবার পরের দিন। এই রকম আরো 3-4 দিন কেটে গেল। একদিন সনদ বলল, দাদা, তোমরা আর সেখানে কয়েকদিন যেও না। কেন রে? ইয়ার হোসেন সন্দেহ করছে। ও রোজ বলে এরা বনের মধ্যে কি করে, এত ফটো নাই কিসের? হ্যাঁ, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, আর মাত্র 1 দিনের কাজ বাকি। এটার শেষ না দেখে আমি শান্তি পাচ্ছি না। গেলে একা যাও, দুজনে যেও না। জোট বেঁধে গেলেই সন্দেহ করবে। আর হাতিয়ার সঙ্গে রেখো। সেটা ঠিকই বলেছিস। আচ্ছা সনদ, শোন, তুই তাঁবুতে থেকে নজর রাখিস ওদের ওপর। কাল খুব সকালে আমি বেরিয়ে যাব, ঠিক আছে? সুশীল তাই করল। প্রায় 60 ফুট নিচে তখন শেষ চাতাল পর্যন্ত নেমে গিয়েছে। সেদিন দুপুর পর্যন্ত পরিশ্রম করে সে চাতালটা ভেঙে ফেলল। তারপর যা দেখল
তাতে সুশীল একেবারে বিস্মিত, স্তম্ভিত, হতভম্ব হয়ে পড়ল। সিঁড়ি গিয়ে শেষ হয়েছে মাটির নিচে একটা ছোট ঘরে। ঘরের মধ্যে সূচিভেদ্য অন্ধকার। টর্চের আলোয় দেখা গেল কক্ষের ঠিক মাঝখানে একটা পাথরের বেদির উপর এক পাথরের নারী মূর্তি। বিলাসবতী কোনো নর্তকী যেন নাচতে নাচতে হঠাৎ কি দেখে পুতুলের মতো দাঁড়িয়ে গিয়েছে। এ কি, এর জন্য এরা এত পরিশ্রম করে এসব কাণ্ড করেছে? ভালো করে দেখবার জন্য সুশীল আর একটু এগিয়ে গেল। হঠাৎ সে থমকে দাঁড়াল। পাথরের বেদির উপর সেই চিহ্ন আবার খোদাই করা, তাদের সেই চেনা চিহ্ন। ঘরের মধ্যে টর্চ ঘুরিয়ে দেখল তাকে ঘর বলা যেতে পারে, একটা বড় চৌবাচ্চাও বলা যেতে পারে। স্যাঁতস্যাঁতে ছাদ, স্যাঁতস্যাঁতে মেঝে, পাতালপুরীর এই নিভৃত অন্ধকার গহ্বরে এই পাথরের নারী মূর্তির রহস্য কে ভেদ করবে? কিন্তু কি অদ্ভুত মূর্তি! কোমরে চন্দ্রহার, গলায় মুক্তমালা, আর প্রকোষ্ঠে মণিবলয়। চোখের চাউনি যেন সজীব বলে ভুল হয়। সেদিনও ফিরে গেল। জামাতুল্লাহকে পরদিন সঙ্গে করে নিয়ে এলো। তন্ন তন্ন করে চারিদিক খুঁজে দেখল, ঘরের কোথাও কিছু নেই। জামাতুল্লাহ বলল, কি বাবুজি, এসব দেখে কি মনে হচ্ছে আপনার? তোমার কি মনে হয়? এই সিঁড়ি আর চাতাল, চাতাল আর সিঁড়ি, 60 ফুট গেঁথে মাটির নিচে শেষে নাচনেওয়ালি পুতুল। নেই নেই বাবুজি, এর মধ্যে আর কিছু আছে। বেশ, কি আছে বার করো, মাথা খাটাও। হ্যাঁ, তা তো খাটাবো বাবু। এদিকে ইয়ার হোসেনের দল যে ক্ষেপে উঠেছে। কাল ওরা কি বলেছে জানেন? কি বললো আবার? আর 2 দিন ওরা দেখবে, তারপরে দ্বীপ ছেড়ে চলে যাবে। তাছাড়া আরেক ব্যাপার বাবু, আপনাকে ওরা সন্দেহ করে। এই বনের মধ্যে রোজ আপনি কি করেন আমাকে প্রায় জিজ্ঞাসা করে। তাই? তা তুমি কি বলো? আমি বলি বাবুজি, ফটো তোলে, ছবি আঁকে। তাতে ওরা আপনাকে ঠাট্টা করে, বলে এসব মেয়েলি কাজ। জামাতুল্লাহ, যারা এই নগরটা গড়েছিল না, এই পুতুল তৈরি করেছিল, পাথরে ছবি এঁকেছিল, তারা পুরুষ মানুষ ছিল। ওই ইয়ার হোসেনের চেয়ে অনেক বড় পুরুষ ছিল, এটা বলে দিও তাকে। সুশীলকে রেখে জামাতুল্লাহ ফিরে যেতে চাইল, না হলে ইয়ার হোসেনের দল সন্দেহ করবে। যাবার সময় সুশীল বলল, এই জামাতুল্লাহ, কোনো উপায় একটা তুমি আলোর ব্যবস্থা করতে পারো? এই টর্চ জ্বালিয়ে কতক্ষণ থাকা যায়? মানে আর কিছু নাই, সাপেরও তো ভয় থাকতে পারে। আমি এক্ষুনি ফিরে আসছি বাবু, লণ্ঠন নিয়ে ফিরে আসছি। আপনি উপরে উঠে বসুন, এই পাতালের মধ্যে একা থাকবেন না। না না, তুমি যাও, আমি এখানেই থাকবো। পকেটে এক টুকরো মোমবাতি এনেছি, তাই জ্বালাবো। এক টুকরো বাতি জ্বালিয়ে সুশীল ঘরটার মধ্যে বসে ভাবতে লাগল। বাইরে এত বড় রাজ্য যারা প্রতিষ্ঠা করেছিল, কোন জিনিস গোপন করবার জন্যে তারা এই পাতালপুরী তৈরি করেছিল? এত কষ্ট স্বীকার করে নারী মূর্তি প্রতিষ্ঠা করবার জন্য নয় নিশ্চয়ই। হঠাৎ নর্তকী পুতুলটার দিকে ওর চোখ পড়তেই ও বিস্ময়ে হতবুদ্ধি হয়ে গেল। কি ব্যাপার এটা? এতক্ষণ মূর্তিটার যতখানি তার দিকে ছিল, সেটা যেন সামান্য একটু পাক খেয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছে। সুশীল চোখ মুছে আবার দেখল, হ্যাঁ সত্যিই তাই। এই বাতিটার সামনে ছিল ওই পাখানা, এখন পায়ের হাঁটুর পিছনের অংশ দেখা যায় কি করে? সে তো নিজেই একটুকুও নড়েনি, যেখানে ছিল সেখানেই বসে আছে। সুশীলের ভয় হল। শ্মশানপুরীর ভূগর্ভস্থ কক্ষ, কত শতাব্দীর পুঞ্জীভূত দৈত্য দানর দল জমা হয়ে আছে সব জায়গায়, কে বলতে পারে? কিসে মৃত্যু আর কিসে জীবন, এবার তা পৌঁছে দেবার লোক নেই। সরে পড়াই ভালো। এমন সময় ওপর থেকে লণ্ঠনের আলো এসে পড়ল।
পায়ের শব্দ শোনা গেল। জামাতুল্লাহ লণ্ঠন নিয়ে ঘরের মধ্যে ওপর থেকে উঁকি মেরে বলল, বাবুজি ঠিক আছেন? হ্যাঁ, তা আছি। তুমি ঘরের মধ্যে নামো জামাতুল্লাহ। জামাতুল্লাহ ঘরের মেঝেতে নেমে ওর পাশে দাঁড়ালো। সুশীল ওকে মূর্তির ব্যাপারটা দেখিয়ে বলল, এখন তোমার কি মনে হয়? এ তো কিছু বুঝতে পারছি না বাবুজি, খুবই তাজ্জব কথা। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি থাকো এখানে, বসো। কিন্তু জামাতুল্লাহ আর থাকতে চাইল না। দুজনে এখানে বসে থাকলে ইয়ার হোসেনের দলের সন্দেহ ভালো রকমের ঘোরালো হয়ে উঠবে, সে থাকতে পারবে না। জামাতুল্লাহ চলে যাবার পর সুশীল অনেকক্ষণ মূর্তিটার দিকে চেয়ে বসে রইল। মূর্তিটা এবার বেশ ঘুরে গিয়েছে, এ সম্বন্ধে আর কোনো সন্দেহ থাকতে পারে না। ওর আগের ভয়ের ভাবটাও কেটে গিয়েছিল। জামাতুল্লাহ লণ্ঠন নিয়ে আসার পর থেকে এখন ভয়ের চেয়ে কৌতূহলই বেশি। মূর্তির পায়ের নিচের বেদিটা একটু একটু করে ঘুরছে। এটা এভাবে ঘুরছে কেন? এভাবে বানানোর উদ্দেশ্যই বা কি? হঠাৎ আরেকটি আশ্চর্য ব্যাপার সুশীলের চোখে পড়ল। নর্তকী মূর্তির সরু সরু আঙুলগুলোর মধ্যে একটা আঙুল তার একটা বিশেষ মুদ্রা রচনা করার জন্যে সেই আঙুলটা অন্য সব আঙুলের থেকে আলাদা, আর সেটা একদিকে কি যেন নির্দেশ করার ভঙ্গিতে ছিল। এবার যেন আঙুলের ছায়া পড়েছে দেওয়ালের এক বিশেষ জায়গায়, এমনভাবে পড়েছে যেন মনে হয় মূর্তিটা তর্জনী দিয়ে পাথরের দেওয়ালের একটা বিশেষ জায়গা নির্দেশ করছে। তখনই একটা কথা সুশীলের মনে হল, লণ্ঠনের আলো দিয়ে এ ছায়া তৈরি হয়েছে, না কোনো গোপন ছিদ্রপথে দিনের আলো এসে পড়েছে ঘরের মধ্যে? এটা তো দিনের আলো বলেই মনে হচ্ছে, লণ্ঠনের আলোর ছায়া তো এটা নয়। ও লণ্ঠনের আলো কমিয়ে দিয়ে দেখল, তখন অস্পষ্ট আলো অন্ধকারের মধ্যেও তর্জনীর ছায়া পাথরের দেওয়ালের গায়ে পড়ে একটা বিশেষ জায়গা যেন নির্দেশ করছে। ভীষণ আশ্চর্য হয়ে উঠে ও জায়গাটা দেখতে গেল। দেওয়ালের সেই জায়গাটা একেবারে সমতল, কোনো চিহ্ন নেই সেখানে। তবু নিরাশ না হয়ে দেওয়ালের সেই জায়গাটাতে হাত বুলিয়ে দেখতে গেল। হাত দেবার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। ঠিক যেখানে আঙুলের ডগাটা শেষ হয়েছে সেই জায়গার খানিকটা যেন বসে গেল, ঢুকে গেল ভেতরের দিকে। একটা শব্দ হলো পেছনের দিকে। সুশীল পেছন ফিরে দেখল বেদিটার তলাটা যেন একটুখানি ফাঁক হয়ে গেছে। ও ফিরে এসে ভালো করে লক্ষ্য করে দেখল গোলাকার বেদিটা তার নর্তকী মূর্তিটা শুদ্ধ যেন একটা পাথরের ছিপির মতো কাজ করছে। বড় বোতলের মুখে যেমন কাঁচের স্টপার বা ছিপি থাকে, ঠিক সেই রকম এ যেন পাথর দিয়ে তৈরি বিরাট একটা স্টপার। কিসের চার লেগে স্টপারের মুখ ফাঁক হয়ে গিয়েছে। ও মূর্তির পায়ে এবং ঘাড়ে হাত দিয়ে মূর্তিটাকে একটু ঘুরিয়ে দেবার চেষ্টা করতেই সেটা সব শুদ্ধ আস্তে আস্তে ঘুরতে লাগলো। কয়েকবার ঘুরবার পরে ক্রমেই বেদির নিচের ফাঁক চওড়া হয়ে আসতে লাগলো। সুশীল ভাবল, কি কৌশলে প্রাচীন শিল্পীরা এই পাথরের উপরটাকে ঘূর্ণায়মান করে তৈরি করেছিল কে জানে। কিন্তু এই মূর্তিশুদ্ধ বেদি টেনে তোলা আমার একার সাধ্যে কুলোবে না। না না, জামাতুল্লাহ আর সনদটাকে কোনো কৌশলে সঙ্গে করে আনতে হবে, আর ওদের আনতে হবে ওই ইয়ার হোসেনের দলকে লুকিয়ে। সন্ধ্যার অন্ধকার নামতে দেরি নেই। বহু দিন রাত্রির ছায়া অতীতের নিস্তব্ধ কক্ষে জীবনের সুর ধ্বনিত করেনি। এখানে গভীর নিশীথ রাত্রির রহস্য হয়তো মানুষের পক্ষে খুব আনন্দদায়ক হবে না। মানুষের জগতের বাইরে এরা। সুশীল লণ্ঠন হাতে উঠে এলো। তাঁবুতে ঢোকবার পথে দেখল ইয়ার হোসেন বড় ছুরি দিয়ে পাখির মাংস ছাড়াচ্ছে। সন্দিগ্ধ দৃষ্টিতে ওর দিকে চেয়ে বলল, কোথায় ছিলেন? ছবি আঁকতে মিস্টার হোসেন।
সঙ্গে আবার লণ্ঠন কেন? এই যদি রাত হয়ে যায় ফিরতে। আসলে বনের মধ্যে তো সাথে একটা আলো থাকলে সুবিধা হয় আর কি। এ তো ছবি এঁকে কি হয়? হুম, এমনি ভালো লাগে। আসল ব্যাপারের কি হলো? জামাতুল্লাহ আমাদের ফাঁকি দিয়েছে। আমি কিন্তু ওকে মজা দেখিয়ে দেব। না না মিস্টার হোসেন, আমরা সকলেই চেষ্টা করছি, আপনি ব্যস্ত হবেন না। আমি আর 5 দিন দেখব, তারপর এখান থেকে চলে যাব। কিন্তু যাবার আগে জামাতুল্লাহকে আমি দেখিয়ে দিয়ে যাব সে কার সঙ্গে জুয়ো চুরি করছে। না না, জামাতুল্লাহর তো কোনো দোষ নেই, আপনি বরং আমাকে দোষ দিতে পারেন। আরে আপনি তো ছবি আঁকিয়ে পুরুষ মানুষ, এইসব কাজ আপনার না। রাত্রিবেলা সুশীল চুপি চুপি জামাতুল্লাহ আর সনদকে ওই পাথরের পুতুলের ঘটনা সব বলল। ওদের দুজনকেই যেতে হবে, নয়তো সেই পাথরের ছিপি খোলা সহজ হবে না। সব শুনে জামাতুল্লাহ বলল, কিন্তু আমাদের দুজনের একসঙ্গে যাওয়া সম্ভব নয় বাবুজি। কেন সম্ভব নয় কেন? জানেন না, এর মধ্যে নানা রকম ষড়যন্ত্র চলছে। ওরা আপনাদের চেয়ে আমাকেই দোষ দেবে বেশি। আপনাকে ওরা নিরীহ গোবেচারী বলে ভাবে। সেটা অন্যায়। ওরা ভাবে আপনারা ভালো মানুষ, আমার হাতের পুতুল। পুতুল যেমন নাচায় আপনারা তেমন নাচেন আমার হাতে। শেষের কথাটা শুনে সুশীলের আবার মনে পড়ল সেই মূর্তির কথা। কাল হয়তো বেরোনো যাবে না, ইয়ার হোসেনের কড়া নজরবন্দির দরুন। আজই রাত্রে অন্য দল ঘুমলে সেখানে গেলে ক্ষতি কি? সনদকে সে বলল, সনদ, তৈরি হয়ে নে। আজ রাত্রে হয় আমাদের জীবন, নয়তো মরণ। আর যেভাবেই হোক ওই পাতালপুরীর রহস্য ভেদ করতেই হবে। আজ রাত্রে চুপি চুপি বেরোবি আমার সঙ্গে, নয়তো দিনের আলোয় সব ফাঁস হয়ে যাবে। জামাতুল্লাহ বলল, কেউ যেন টের না পায় বাবুজি। জুতো হাতে করে সব যাবেন কিন্তু। খাওয়া দাওয়ার পর্ব মিটে গেল। ওদের মনে আজ দাবানল জ্বলে উঠেছে। বনের দাবানলকে ছাপিয়ে তাদের মনের মধ্যে যে দাবানলের শিখা, তা যেন আকাশ জুড়ে বেড়ে উঠল। 2টো রাইফেল, একটা রিভলভার, একটা শাবল, একটা গাঁইতি, খানিকটা দড়ি, 4-5টা মোমবাতি, কিছু খাবার জল, 1 শিশি টিংচার আয়োডিন, আর খান কতক মোটা রুটি। 3 জনের মধ্যে এগুলি ভাগ করে নিয়ে রাত 1টার পরে ওরা অন্ধকারে গা ঢাকা দিয়ে তাঁবু থেকে বেরোল। ইয়ার হোসেনের একজন মালয় অনুচর উল্টো মুখে দাঁড়িয়ে বোলো আর রামদা হাতে পাহারা দিচ্ছে। অন্ধকারে তারা মাটির বুক ঘেঁষে চলে এলো। সে লোকটা টের পেল না। সনদ বলল, আমি সেই পুতুলটা একবার দেখব। অদ্ভুত রাত্রি। বনের মাথায় মাথায় অগণিত তারা। বহুকালের সুপ্ত নগরীর রহস্যে নিশীথ রাত্রির অন্ধকার যেন থমথম করছে। সমস্ত ধ্বংসস্তূপটি যেন মুহূর্তে শহর হয়ে উঠতে পারে। ওর অগণিত নরনারী যেন আবার জীবনে ফিরে আসতে পারে। লতাপাতা, ঝোপ, মহিরুহের দল খাড়া হয়ে উঠে সেই পরম মুহূর্তের প্রতীক্ষায় যেন নিশ্চল দাঁড়িয়ে অপেক্ষা করছে। অন্ধকারে একটা সরসর শব্দ হতে লাগলো সামনের মাটিতে। সকলে থমকে দাঁড়ালো। সনত আর সুশীল একসঙ্গে টর্চ জ্বালল। প্রকাণ্ড একটা অজগর সাপ আস্তে আস্তে ওদের 5 হাত তফাত দিয়ে চলে যাচ্ছে। সকলে পাথরের পুতুলের মতো দাঁড়িয়ে রইল। সাপটা ধীরে ধীরে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল। তারপর ওরা আবার চলল। গহ্বরের মুখে ওরা লতাপাতা দিয়ে ঢেকে রেখে গিয়েছিল। 3 জনে মিলে সেগুলো সরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলো। সনদ বলল, এ তো বড় আশ্চর্য ব্যাপার দেখছি। কিন্তু পাতালপুরীর কক্ষের সেই নর্তকী মূর্তিটি দেখে ওর মুখে কথা সরল না। সুশীল বলল, সনদ, জামাতুল্লাহ,
শুধু এই মূর্তিটাই কিউরিও হিসেবে বিক্রি করলে না 10,000 টাকায় যে কোনো বড় শহরের মিউজিয়াম কিনে নেবে। তবে আমাদের দেশে নয়, ইউরোপে। আসুন, ধরুন বাবুজি, এ নাচনেওয়ালি পুতুলটাকে সবাই মিলে পাক খাওয়াতে হবে, বার কয়েক এখনো। মিনিট 2 সবাই মিলে পাক দিয়ে মূর্তিটাকে ঘোরালো, যেমন বোতলের মুখে স্টপার ঘোরায়। তারপর সবাই সন্তর্পণে মূর্তিটাকে ধরে উঠিয়ে নিল। স্টপারের মতোই সেটা খুলে এলো। নিচে গোলাকার একটা পাথরের চৌবাচ্চা। সুশীল উঁকি মেরে দেখে বলল, টর্চটা ধরো তো, খুব গভীর বলে মনে হচ্ছে। টর্চ ধরে ওরা দেখল চৌবাচ্চা অন্তত 7 ফুট গভীর। তার তলায় কি আছে উপর থেকে ভালো দেখা যায় না। সনদ বলল, আমি লাফ দিয়ে পড়বো দাদা? জামাতুল্লাহ তাড়াতাড়ি বারণ করল। না না সনদ বাবু, দাঁড়ান। এসব পুরনো কূপের মধ্যে বিষধর সাপ প্রায় বাসা বাঁধে, যাওয়া ঠিক হবে না। ওরা 2-1টা পাথর ছুঁড়ে দেখল। আধো অন্ধকার কূপের মধ্যে থেকে কোনো সাড়া শব্দ এলো না। তখন জামাতুল্লাই ধূপ করে ঝাঁপ দিয়ে পড়ল। কিছুক্ষণ তার আর কোনো সাড়া নেই। সুশীল আর সনদ অধীর কৌতূহলের সঙ্গে বলে উঠল, কি দেখলে জামাতুল্লাহ? হ্যাঁ, কি দেখলে? তবুও জামাতুল্লার মুখে কথা নেই। সে যেন কি হাতড়ে বেড়াচ্ছে চৌবাচ্চার তলায়, একটু অদ্ভুতভাবে হাতড়াচ্ছে। একবার সামনে যাচ্ছে, আবার পিছু হটে আসছে। সুশীল বলল, কি হলো? কিছু পেলে দেখতে? না বাবুজি, এর মধ্যে কিছু নেই। কিছু নেই? না বাবুজি, একেবারে ফাঁকা। তাহলে তুমি ওখানে কি করছো জামাতুল্লাহ? বাবুজি, এর মধ্যে একটা মজার ব্যাপার আছে বাবুজি, আপনি নেমে এসে নিজেই দেখুন না। সুশীল আর সনদ খুব সাবধানে একে একে পাথরের চৌবাচ্চার মধ্যে লাফিয়ে পড়ল। দেখুন বাবুজি, এই লাইন ধরে একবার সামনে আর একবার পেছনে গিয়ে দেখুন, তাহলেই সব বুঝতে পারবেন। মানে সে আবার কি? সামনে পেছনে গিয়ে কি হবে? সুশীল লক্ষ্য করে দেখল চৌবাচ্চার ডান দিকের দেওয়ালে একটা কালো রেখা আছে। সেইটে ধরে যদি সামনে বা পিছনে যাওয়া যায়, তবে চৌবাচ্চার তলাটা একবার নামে একবার উঠে, যেন সিস খেলার তক্তার মতো। সনদ বলল, ব্যাপারটা কি? সুশীল বলল, এটা মানে আচ্ছা, এটাকে যদি কোনো রকমে উঠানো যায় তাহলে এর মধ্যে আরো কিছু রহস্য আছে। আচ্ছা, কিন্তু কিন্তু আমি এটাকে কি করে ওঠাবো সেটাই তো বুঝতে পারছি না। বলছি বাবু, অন্য কোনো পথ যদি না পাওয়া যায় তো গাঁইতি দিয়ে নিচটা ভেঙে ফেলতে পারি, কিন্তু আজ আর না করলে হতো না বাবুজি, বড্ড দেরি হয়ে গেল, সকাল হয়ে আসছে। হঠাৎ সুশীলের টর্চের আলো গিয়ে পড়ল চৌবাচ্চার একটি বিশেষ জায়গায়। এই দেখো, এই যে এই যে এই যে এই দেখো, এই সেই চিহ্ন, সেই চিহ্ন। হ্যাঁ বাবুজি। সনত আর জামাতুল্লাহ অবাক হয়ে দেখল চৌবাচ্চার কালো রেখার উপরে উত্তর দিকের কোণে 2খানা পাথর যেখানে মিলেছে, সেখানে তাদের অতি পরিচিত চিহ্নটি আঁকা। হ্যাঁ, হদিশ পেয়েছি বলে মনে হচ্ছে, এতক্ষণে পেয়েছি। মানে কি বাবুজি? মানে এই চিহ্নের ওপর টিপলেই চৌবাচ্চার তলার পাথরটা একদিকে খুব বেশি কাত হয়ে তারপর ভেতরে কি আছে সেটা দেখিয়ে দেবে। কিন্তু কিন্তু আজকে যে বড় বেলা হয়ে গেল, এদিকটা ঠিক আছে, থাক, বুঝলে, আজকে থাক, আজকে চলো। জামাতুল্লাহ তাতে মত দিল। হ্যাঁ বাবুজি, চলেন। সবাই মিলে যখন তাঁবুতে ফিরে এলো, তখনও ভোরের আলো ভালো করে ফোটেনি। ইয়ার হোসেনের মালয় ভৃত্য মালয় দাঁ হাতে তাঁবুর দ্বারে ছবির মতো দাঁড়িয়ে আছে। জামাতুল্লাহর ইশারায় সুশীল আর সনত উপুর হয়ে পড়ে বুকে হেঁটে নিজেদের তাঁবুর মধ্যে ঢুকে পড়ল।
জামাতুল্লাহ বলল, ঘুমিয়ে পড়ুন বাবুজিরা, কিন্তু বেশি বেলা পর্যন্ত ঘুমোবেন না। আমি উঠিয়ে দেবো সকালেই, নাইলে ওরা আবার সন্দেহ করবে। সুশীল বলল, আমাদের অবর্তমানে ওরা আমাদের ঘরে ঢোকেনি, এটাই রক্ষে। সনত অবাক হয়ে গেল। কি করে জানলে দাদা? দেখবি, এই দেখ, তাঁবুর সামনেটা সাদা বালি ছড়ানো। যে কেউ এলেই তাদের পায়ের দাগ পড়ত, কিন্তু সেটা পড়েনি। ওরা যে যার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমের মধ্যে সুশীলের মনে হল কে যেন তাকে ডেকে বলছে, আমার সঙ্গে আয়। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প হীরা মানিক জলে, 7ম পর্ব। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি, সুশীল এবং গল্পের সূত্রধার সবুজ বর্ধন। গল্প পাঠে ও চীনা সারেংয়ের চরিত্রে অনুজয় চট্টোপাধ্যায়, সনত ও সুশীলের বাবার চরিত্রে দেবব্রত বন্দ্যোপাধ্যায়, জামাতুল্লাহ দেবরাজ ভট্টাচার্য, ইয়ার হোসেন ও নটরাজন তরুণাভ সাঁতরা, অবনী পার্থপ্রতিম ব্যানার্জি, প্রমথ গ্রামের লোকেদের একজন ও জুয়ার আড্ডাধারী দুর্বার শর্মা, সত্যনারায়ণ গাঙ্গুলি সুশীলের জ্যাঠামশাই ও দ্বীপের দেবতা অম্লান মজুমদার, সুশীলের আর্টিস্ট বন্ধু ও চীনা দোকানদার কৌশিক শীল, সুশীলের মামা শয়তান জয়দীপ সেন, ইয়ার হোসেনের অনুচর দুর্বার শর্মা ও জয়দীপ সেন, শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস, পোস্টার সৌরভ মিত্র, গল্পের অডিও রূপান্তর গ্রামের লোক হরি ডক্টর বসুর চরিত্রে এবং সমগ্র পরিচালনায় সৌভিক সাহা। গল্পটি লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা একেবারেই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত বা ধর্মকে আঘাত করা নয়। বন্যপ্রাণী হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অডিও প্রেজেন্টেশন কোনোভাবেই তা সমর্থন করে না। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প রয়েছে ক্লিক অ্যাপে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।